আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, বাগারপাড়া, যশোর। আজকে আমি যে কন্টেন্টটি দিয়ে তোমাদের সাথে ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি, এই কন্টেন্টটি তৈরি করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম, হেড টিচার, শেরপুর, বগুড়া। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এই সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম ও দশম শ্রেণী, অষ্টম অধ্যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের আরো কয়েকটি পাঠ নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, নিচে কতগুলো ছবি দেখা যাচ্ছে, তোমরা এই ছবিগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, ছবিগুলো দিয়ে তোমরা কি দেখতে বুঝতে পারছো? দেখো তো। হ্যাঁ, এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, মীর কাসিম, সুজাউদ্দৌলা, মোগল সম্রাট শাহ আলম একত্রিত হয়ে 1764 সালে ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, সে যুদ্ধের নাম কি তোমরা বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, বলতে পারো। অর্থাৎ মীর কাসিম, সুজাউদ্দৌলা, তারপর মোগল সম্রাট শাহ আলম, এরা কাদের সাথে যুদ্ধ করেছিল? ইংরেজদের সাথে। হ্যাঁ, সেই যুদ্ধের নাম কি তোমরা বলতে পারো? হ্যাঁ, একটু চিন্তা করো। হ্যাঁ, সেই যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ বক্সার, অর্থাৎ বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে কাদের সাথে হয়েছিল? ইংরেজদের সাথে, মীর কাসিম, সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলমের সাথে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বক্সারের যুদ্ধ, অর্থাৎ 1764 সালে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো শিক্ষণফল, আজকে আমরা যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব, এই বিষয়টি আলোচনা করে আমরা কি শিখব সেটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, বক্সারের যুদ্ধ কখন হয়েছিল সেটা বলতে পারবে। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল সেটা বলতে পারবে। বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ বলতে পারবে। বক্সারের যুদ্ধের ফলাফল সম্পর্কে বলতে পারবে। তাহলে আমরা আজকের এই আলোচনা শেষে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো বক্সারের যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিতভাবে মীর কাসিমের মধ্যে 22 অক্টোবর 1764 সালে বক্সার নামক স্থানে সংঘটিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধ জয়ের ফলে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সুদৃঢ় হয়। অর্থাৎ এই যে বক্সারের যুদ্ধ, এই বক্সারের যুদ্ধে কারা জয়লাভ করলো? ইংরেজরা জয়লাভ করলো। ইংরেজরা জয়লাভ করার পরে কি হয়? তাদের ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এর পরে দেখি পটভূমি। 1760 সালে ক্লাইভ বিলেত চলে যায়। ক্লাইভের মতো পৃষ্ঠপোষক ও অভিভাবককে হারিয়ে মীর জাফর অসহায় হয়ে পড়ে। ইংরেজরা যে উদ্দেশ্য মীর জাফরকে ক্ষমতায় বসিয়েছিল, তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে দেউলিয়া হয়ে পড়ে। অর্থাৎ এই যে তারা মীর জাফরকে, পলাশীর যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তারা কি মীর জাফরকে ক্ষমতায় বসাইলো, এবং ক্ষমতায় বসায় তারা যে শর্তে তাদের ক্ষমতায় বসালো মীর জাফরকে, সেই শর্ত কিন্তু তাদের বাস্তবায়ন হয়নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে। এই যে তাদের যে শর্ত, অর্থাৎ নবাব মীর জাফর অর্থাৎ অর্থ প্রদান করতে করতে সে দেউলিয়া হয়ে পড়ে। নিজের ক্ষমতা রক্ষা করতে তাকে বারবার ক্লাইভের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ এই যে ক্লাইভের সহানুভূতি বা ছায়া সে পেতে চায়।
আবার ক্লাইভ রাজকার্যে ঘন ঘন হস্তক্ষেপ নবাবের পছন্দ ছিল না। ইংরেজদের বিতাড়নের জন্য মীর জাফর আরেক বিদেশি কোম্পানি ওলন্দাজদের সাথে আতাত করে। অর্থাৎ এই যে মীর জাফর যখন ইংরেজদের সাথে একটা প্রেসারে ছিল, অর্থাৎ ইংরেজরা বারবার তারে চাপাচাপি করতে লাগলো, তারপরে কর প্রদান করতে করতে সে দেউলিয়া হয়ে গেল। এরপরে কি করলো মীর জাফর কি করলো, যে ইংরেজদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে সেই রকম একটা মনে মনে দূরভিসন্ধি করলো এবং কি করলো, ওলন্দাজদের সাথে আতত করে। বিষয়টি ইংরেজদের দৃষ্টি এড়ায়নি। মীর জাফরের বিরুদ্ধে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানের অক্ষমতা ও ওলন্দাজদের সঙ্গে আতাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে এবং কি করে, একসময় তাকে এই ক্ষমতার থেকে বিতাড়িত করার একটা চিন্তা ভাবনা করে। এরপরে কি হলো, ইংরেজরা এই যে মীর জাফরকে ক্ষমতা থেকে বঞ্চিত করে, অর্থাৎ ক্ষমতা থেকে নামায় তার জামাতা, অর্থাৎ 1760 সালে কি করলো, 1760 খ্রিস্টাব্দে ইংরেজ গভর্নর ব্যারিস্টার মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। অর্থাৎ এই মীর কাসিম ছিল কে, মীর জাফরের জামাতা। অর্থাৎ মীর জাফরকে সরাই দিয়ে শর্ত সাপেক্ষে কি করলো, মীর কাসিমকে ক্ষমতায় বসালো। ক্ষমতা গ্রহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজকার্য পরিচালনা করতে চেয়েছিল। অর্থাৎ যখন মীর কাসিমকে ক্ষমতায় বসালো তখন কি করলো, ক্ষমতা বসার পরে মীর কাসিম চাইলো যে সে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করার। ফলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। অর্থাৎ কি হলো, যে ইংরেজরা চাচ্ছে যে মীর কাসিম তার নিজের মতো করে ক্ষমতা চালাবে, কিন্তু কি হলো, যে ইংরেজরা চাইছে যে ইংরেজদের মতামত অনুসারে সে তার রাজকার্য পরিচালনা করবে। কিন্তু যখনই এরকম হয়নি তখন কিন্তু তাদের সাথে ইংরেজদের সাথে যুদ্ধ অনিবার্য হয়ে। রাজনৈতিক কারণের ভিতরে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর। সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব করার জন্য এবং ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ না করার জন্য রাজধানী স্থানান্তরিত করেন মুঙ্গেরে। বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল ইংরেজ প্রভাবিত, তাই তিনি রাজধানী স্থানান্তরের পরিকল্পনা করেন। অর্থাৎ এর আগের রাজধানী ছিল কোথায়, মুর্শিদাবাদ, এইটা ছিল ইংরেজ প্রভাবিত এলাকা, এই জন্যই সে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেন। এরপর বৈধ ফরমান লাভ। মীর কাসিম ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে অবৈধভাবে বাংলার সিংহাসন লাভ করেন। তিনি নিজেকে বৈধ নবাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ফরমান নিয়েছিলেন। এই ব্যবস্থা ইংরেজরা মেনে নিতে পারেনি। এরপরে আমরা যে কারণটি দেখব সেটা হচ্ছে সামরিক কারণ। ইউরোপীয় রণকৌশল গ্রহণ। নবাব মীর কাসিম চিরাচরিত রণকৌশলের পরিবর্তে উন্নত ইউরোপীয় ধাঁচে সেনাবাহিনী মজবুত করতে চেয়েছিলেন। এর জন্য তিনি আর্মেনীয় গ্রেগরিককে প্রধান সেনাপতি ও ফরাসি সমুদ্রকে দুইজন সেনাপতি তিনি নিযুক্ত করেছিলেন তার সেনাবাহিনী প্রশিক্ষণ কাজের জন্য। আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা। অর্থাৎ এরপরে কি করলো, যে সে আগ্নেয়াস্ত্র নির্মাণের একটা কারখানা প্রতিষ্ঠা করেছিল। মীর কাসিম উপলব্ধি করেছিলেন তার সেনাবাহিনীর অন্যতম দুর্বলতার কারণ উন্নত আগ্নেয়াস্ত্রের অভাব। এই অসুবিধা দূর করার জন্য তিনি আগ্নেয়াস্ত্র, কামান, বন্দুক, গোলা বারুদ কারখানা গড়ে তুলেছিলেন। বলা বাহুল্য, মীর কাসিমের এইসব কার্যকলাপ ইংরেজরা সহ্য করতে পারেনি। অর্থাৎ মীর কাসিম মনে করেছিল যে ইংরেজদের সাথে যুদ্ধ করার জন্য আধুনিক আগ্নেয়াস্ত্র লাগবে এবং সে কিন্তু একটা অস্ত্রাগার তৈরি করেছিল, সেখানে বন্দুক, কামান, বারুদ কারখানা এগুলা গড়ে তুলেছিল। এর ফলে কিন্তু মূলত ইংরেজরা এগুলো মোটেও সহ্য করতে পারেনি। এরপর হচ্ছে অর্থনৈতিক কারণ। চুক্তিমতো নবাব বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলার রাজস্ব ইংরেজদের দিয়ে নিয়ন্ত্রণ মুক্ত হন। এরপর তিনি 13% ভূমি রাজস্ব এবং তিনি ভূমির রাজস্ব যে আদায় হয়েছিল তার হিসাব পরীক্ষা করে অর্থ তছরূপ করায় রাজস্বকারীদের জরিমানা করেন। আলীবর্দী ও মীর জাফরের পরিবারের সঞ্চিত অর্থ
বাজেয়াপ্ত করেন, জগৎ শেঠ পরিবারের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেন। এর ফলে নবাবের আর্থিক সচ্ছলতা এলেও ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফর্কশিয়ারের কাছ থেকে বিনা শুল্কে বা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করে, কিন্তু কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমানের অপব্যবহার করতে থাকে। এতে নবাব ও দেশীয় বণিকগণ ক্ষতিগ্রস্ত হয়। এমত অবস্থায় নবাব দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, ফলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। 1763 সালে ক্ষুব্ধ হয়ে পাটনা কুটির নবাবের গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে, যা ইংরেজদের স্বার্থ পরিপন্থী। ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হয়েছিল। 1763 খ্রিস্টাব্দে ক্ষুব্ধ হয়ে পাটনা কুটির অধ্যক্ষ এলিস পাটনা দখল করে নেয়। ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া নবাবের আর কোনো উপায় থাকে না। মীর কাসিম সফল প্রতিরোধের মাধ্যমে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন। 1763 খ্রিস্টাব্দে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মেজর এডামসের নেতৃত্বে প্রেরিত ইংরেজ বাহিনীর কাছে গিরিয়া, কাটোয়া ও উদয়নালার যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হন। ইতিমধ্যে ইংরেজ মীর জাফরকে পুনরায় বাংলার সিংহাসনে বসান। মীর কাসিম পরাজিত হলেও হতাশ হননি। নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম সঙ্গে নিয়ে একত্রিত হয়ে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়। দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর নবাবের কাছে পরাজিত হয়। অর্থাৎ এই যে তারা এই তিনজন সম্মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও একটা পর্যায়ে কি হয়, তারা পরাজিত হয় ইংরেজদের কাছে। এখন এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বক্সারের যুদ্ধের কারণ, যে কারণে বক্সারের যুদ্ধ ইংরেজদের সাথে মীর কাসিমের অনিবার্য হয়ে পড়ে। এখন আমরা দেখব এই বক্সারের যুদ্ধের ফলাফল। এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল। এই যুদ্ধের ফলে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। উপমহাদেশে ইংরেজ প্রভাব, প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ নেই। 2 নম্বর কারণ, এই যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যায়। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। মীর কাসিম পরাজিত হয়ে আত্মগোপন করে এবং 1777 সালে তার মৃত্যু হয়। 3 নম্বর কারণ ফলাফল হিসাবে যেটা চিহ্নিত হয়েছে, ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হয়। এই যুদ্ধের ফলে শুধু বাংলার নবাব পরাজিত হননি, তার মিত্র সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাও পরাজিত হন। এই 3 শক্তির একসঙ্গে পরাজয়ে ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পেয়েছিল। এই যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ফলে বাংলার ইংরেজ অধিকার আইনগত স্বীকৃত হয় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। শুরু হয় প্রত্যক্ষ উপনিবেশিক শাসন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা একটু দেখি, এখানে একটা ছক আছে, নাম এবং দেশ, কে কোন দেশের অধিবাসী ছিল সেটা একটু আমরা মিলাতে চেষ্টা করি। দেখি মীর কাসিম কোন দেশের লোক ছিল, সম্রাট শাহ আলম কোন দেশের লোক ছিল, মেজর মনেরো কোন দেশের লোক ছিল, সুজাউদ্দৌলা দিল্লি। এখন আমরা এইটা একটার সাথে একটু মিলাই। হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো মিলানোর। হ্যাঁ, সুন্দর। এখন আমরা একটু দেখি যে কি হবে। মীর কাসিম ছিল বাংলার, সম্রাট শাহ আলম ছিল দিল্লির, মেজর মনির ছিল ইংল্যান্ড, সুজাউদ্দৌলা ছিল অযোধ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু প্রশ্ন করি কয়েকটা, দেখি তোমরা কতটুকু মনোযোগী ছিলে পাঠে। আমরা এটা আলোচনা করব। মীর কাসিম কত সালে মৃত্যুবরণ করেন? হ্যাঁ, মনে আছে তোমাদের মীর কাসিম কত সালে? হ্যাঁ, সুন্দর বলেছো, 1777 সালে মীর কাসিম মৃত্যুবরণ করে। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা কোথায় পালিয়ে যায়? হ্যাঁ, তুমি সুন্দর বলেছো,
তো আমরা উত্তর দেখি, বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যা স্মরণকর্তা সুজাউদ্দৌলা রোহিলা খণ্ডে পালিয়ে যান। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে দিল্লির সম্রাট শাহ আলম কাদের পক্ষে যোগদান করে? হ্যাঁ, সুন্দর বলেছো, ইংরেজদের পক্ষে যোগদান করে। তো ধন্যবাদ তোমাদের, তোমাদের সুন্দরভাবে আমার সাথে থাকার জন্য। এবার যেটা তোমরা বাড়িতে একটু কাজ করবে, বক্সারের যুদ্ধের পটভূমি ও ফলাফল বিশ্লেষণ করো। এটা তোমরা তোমাদের খাতায় লিখে আনবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।